দেখ, আজকে যে ক্লাসটা হবে সেটা হবে গোবিন্দচন্দ্র দাস। এটা অত ইম্পর্ট্যান্ট নয় তোদের পরীক্ষার জন্য, হ্যাঁ। এখান থেকে জাস্ট একটা বিষয় মনে রাখলেই যথেষ্ট, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। দেখ, এই গোবিন্দচন্দ্র দাস জন্মগ্রহণ করছে 1855 খ্রিস্টাব্দে, আর মারা যাচ্ছে 1918 খ্রিস্টাব্দে। এগুলো মনে রাখার দরকার নাই রে, হ্যাঁ। এই সাল এখান থেকে সাধারণত আসে না। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। জেলার ভাওয়ালের জয়দেবপুরে তিনি জন্মগ্রহণ করছেন, এই ব্যক্তিটা গোবিন্দচন্দ্র দাস। এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট। ঢাকার ভাওয়াল, ঠিক আছে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ সেই সময়টাতে যখন এই 1855 সালটা আর কি, এই সময়টার পরবর্তী সময়টা, এই সালে তো জন্মগ্রহণ করছে, তার পরবর্তী সময়ে এখানে যে জমিদার ছিল, এই জমিদার নর্মাল যে সকল সেখানকার যে মানুষজন বা প্রজা সম্প্রদায়ের মানুষ, তাদের উপর প্রবল অত্যাচার করতো, কারো কথা শুনতো না, হ্যাঁ। তো সেই জন্য এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। আর এইখানেই এইরকম একটা পরিস্থিতিতে জন্মগ্রহণ করছে আমাদের গোবিন্দচন্দ্র দাস। তো এই গোবিন্দচন্দ্র দাস এমন একজন ব্যক্তিত্ব ছিল যেখানে এই এই যে জমিদার সম্প্রদায়ের যে সকল মানে জমিদারি যারা ছিল, বা যে জমিদার ছিল, সে যখন প্রবলভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের উপর, সেই দুঃখ কষ্ট কিন্তু এই মানুষটা সহ্য করতে পারেনি, গোবিন্দচন্দ্র দাস। তো এর যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে সেই জায়গাটাও কিন্তু ফুটে উঠেছে। সে তার মাতৃভূমিকে ভালোবেসে জনসাধারণের হয়ে কথা বলেছে। সেই জন্য একে মনে রাখিস একটু, যে ভাওয়ালের কবিও বলা হয়, ঠিক আছে, নর্মাল। এদিক দিয়ে দেখ, এ হচ্ছে একদিক দিয়ে স্বভাব কবি। পরীক্ষাতে ইনকেসের ব্যাপারে যদি প্রশ্ন দেওয়া হয় যে স্বভাব কবি হিসেবে কে পরিচিত, তাহলে হবে গোবিন্দচন্দ্র দাস। এবং ইনাকে ভাওয়ালের কবিও বলা হয়। এই যে স্বভাব কবি অনেক আছে সাহিত্যের ইতিহাসে, তো সেই জন্য স্বভাব কবি আসবে না সাধারণত। কিন্তু কিন্তু এই যে একটা বিষয়, এই যে ভাওয়ালের কবি, এটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এটা একটু মনে রাখি শুধু এখান থেকে, যে পরীক্ষাতে হয়তো দিল যে ভাওয়ালের কবি নামে পরিচিত কোন সাহিত্যিক আর কি, তখন হবে গোবিন্দচন্দ্র দাস। ওই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এই কারণেই, কারণে ভাওয়ালে জন্মগ্রহণ করেছিল। দেখ, বিষয়টা একটু বলি, এই যে স্বভাব কবির জায়গাটা, দেখি, স্বভাব কবি মানে কি বলতো? স্বভাব কবি মানে হচ্ছে এমন এক কবি, বা কি বলি আর, ধর এরকম টাইপের, যে এরা এমন এক ধরনের কবি হয় যেখানে এরা এই যে একটা রীতি যেটা থাকে, একটা কবিতা লেখার রীতি বল, বা একটা বইয়ের রীতি বল, একটা নিয়ম বল, সেই নিয়মের বাইরে গিয়ে এরা লেখে। কোথা থেকে না, নিজের হৃদয় থেকে, হ্যাঁ, নিজের মন থেকে লিখে এরা। মানে এরা কোনো রীতি, স্টাইল, শৈলী এইসব ব্যবহার করে না, নিজের হৃদয় থেকে যা আসে সেটাই কিন্তু লেখে। আর এই গোবিন্দচন্দ্র দাস ঠিক সেরকমই একজন ব্যক্তিত্ব ছিল। মানুষটা কোনো সেরকম একটা যে শিক্ষালয়ে প্রশিক্ষিত হয়েছিল সেরকমটা না, হ্যাঁ, কিংবা কোনো যে বড় সাহিত্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল সেরকমটাও না। কিন্তু তার কবিতায় এমন আহ, সত্যিকারের একটা অনুভূতি ছিল যা সরাসরি মানুষের মন ছুঁয়ে যেত, ঠিক আছে। তার কবিতার যে ভাষা, সেটা ছিল সহজ, স্বতঃস্ফূর্ত। সেখানে কোনো নিয়ম, রীতি, স্টাইল, হ্যান এইসব আসতো নি, হ্যাঁ। এ, ওর যে লেখাগুলো, সেগুলো যেন গ্রামের মানুষ যেন নিজের কথা বলছে। এই যে এই সময়ে যে জমিদারি অত্যাচারটা হতো, তার উপরে সে অনেক কিছু লিখেছে। তো সেগুলো যেন ওদের ভাষা, ওরা যেন সেটা বলতে চাইছে, ওদের হয়ে সে কথা বলেছে আর কি। তো সেই জায়গাটাতে, আর এই মানুষটাই এমন একটা জায়গা, যে এই যেমন এর আগে তোরা দেখ, সুরেন্দ্রনাথ মজুমদার বল, বিহারীলাল চক্রবর্তী বল, অক্ষয় কুমার বড়াল বল, ওরা যেমন দেখ প্রেমটাকে, কোনো রক্ত মাংসের জায়গা থেকে দেখেনি, হ্যাঁ। ওরা প্রেমটাকে না কোনো অন্য একটা জগতের নারী হিসেবে দেখেছে। সেটা কোনো দেবী হতে পারে, সেটা কোনো কল্পনার নারী হতে পারে, হ্যাঁ কি না? এর আগের ক্লাসে বলেছিলাম, কল্পনার কোনো প্রেয়সী হতে পারে, তাদের মনোজগতের কোনো
প্রেমিক হতে পারে, যে মন থেকে ভালোবাসছে, কিন্তু এই মানুষটা পরবর্তী সময় এমন একটা স্বতন্ত্র ভাব নিয়ে এসেছিল যেখানে সে বলেছে প্রেমটা আবার কি কল্পনা, প্রেমটা তো একজন ব্যক্তি থাকবে, রক্ত মাংসের মানুষ হবে, সেটাকে কেন্দ্র করে। ঠিক আছে? তো সে একটা জায়গাতে বলছেও এইরকমটারে, মানে এইরকম, যে আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ, অমৃত সকলই তার মিলন বিরহ। বলছে আমি তাকে ভালোবাসি তার পুরো শরীরটাকে জুড়ে, সে যেমন আমি তেমনভাবেই তাকে ভালোবাসি। সেই জায়গাটাও কিন্তু তার ফুটে উঠছে। তাহলে এই জায়গাটা একটা বিষয় হচ্ছে কি না, এই গোবিন্দচন্দ্র দাশের যে কবিতাগুলো, সেগুলোতে যেমন এক প্রকার জীবন ছিল, প্রেম, দুঃখ, প্রকৃতি সব কিছুই এসেছে তার নিজের অভিজ্ঞতা থেকে, সমস্তটাই। অর্থাৎ সে ওই রীতিনীতির বাইরে গিয়ে নিয়ে নিজস্ব একটা চিন্তা ভাবনাকে কেন্দ্র করে সে বিষয়টা লিখেছে, সেই জন্য তাকে স্বভাব কবি বলা হচ্ছে। আর এই যে ভাওয়ালের কবি ওকে বলা হচ্ছে এই কারণেই, কারণ দেখ এইখানে সে তো জন্মগ্রহণ করছে, এবং এখানে জন্মগ্রহণ করার পরে এইখানে যে এই যে জমিদারি যে অত্যাচার, হ্যাঁ, জমিদারি যে অত্যাচার, সেই জমিদারি অত্যাচারটা তার সহ্য হয়নি। বা আমরা এইভাবে বলতে পারি যে গোবিন্দচন্দ্র দাস তো জন্মগ্রহণ করেছিল বাংলাদেশের ভাওয়াল পরগনায় বা ভাওয়াল এলাকায়। তো এই ভাওয়ালের মাটি, এই অঞ্চলের প্রকৃতি, তার গ্রামের মানুষ, সব কিছুই ছিল তার কবিতার মধ্যে। মানে এই এলাকাটাকে কেন্দ্র করেই তার যে জন্মভূমি, তার জন্মভূমি কেন্দ্রিক যাবতীয় যা কিছু তার কবিতার মধ্যে এসেছে। অর্থাৎ একটা গ্রাম্য পরিবেশ, অর্থাৎ ধর এই যে যেমন চর্যাপদ পড়ে এসেছিস, চর্যাপদে যেমন একটা সামাজিক প্রেক্ষিত আমরা লক্ষ্য করি বাংলাদেশেরই, ঠিক সেরকমভাবে এই যে যে এলাকাটা রয়েছে, এই এলাকাটার মধ্যে সীমাবদ্ধ যে সকল মানুষজন, যে সকল সমাজ ব্যবস্থা, যাবতীয় যা কিছু তার কবিতার মধ্যে ওই ভাওয়ালের কথাই এসেছে। তো কখনো ভাওয়ালের ওই জমিদারি ব্যবস্থা এসেছে, কখনো সাধারণ মানুষের কথা এসেছে। তো সেখানের যে সকল জনসাধারণ, সেখানকার যে জীবনযাত্রা, সমস্ত কিছু তার কবিতার মধ্যে এসে এই ভাওয়াল জায়গাটাকে কেন্দ্র করে, সেই জন্য ওনাকে বলা হতো কি ভাওয়ালের কবি। বুঝতে পারলি জায়গাটা? বুঝতে পারছিস? শোনা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই বিষয়টা। আর এর সেরকম কোনো কিছুই নেই, হ্যাঁ? তো একটা সময় এই যে বললাম যে ভাওয়ালের যে জমিদার ছিল সে যখন প্রবল অত্যাচার করেছিল, এদের উপর অত্যাচার হয়েছিল, তো শেষমেশ এই জমিদারি অত্যাচারের কারণে এই নিজের জন্মভূমি কিন্তু ত্যাগ করেছিল আর কি। তারপর তার কাব্যগুলো রচিত হচ্ছে এখানে। এর কাব্যকে দুটো শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে খণ্ড কবিতা কেন্দ্রিক, হ্যাঁ, আর একটা হচ্ছে নর্মাল একটাই রয়েছে যেটা হচ্ছে কাহিনী কেন্দ্রিক কাব্য। তো এখানে ইম্পর্ট্যান্ট হিসেবে এই জায়গাটাই আসে, আর এগুলো সেরকম ইম্পর্ট্যান্ট নয়। চাইলে মনে রাখতে পারিস, আবার চাইলে ছেড়েও দিতে পারিস, কোনো সমস্যা নাই। দেখ এর প্রথম যে জায়গাটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে প্রসূন, হ্যাঁ, তারপরে আছে প্রেম ও ফুল, কুসুম, কস্তরী, তারপরে ফুল রেণু, হুম, বৈজয়ন্তী। জাস্ট এগুলো অত ইম্পর্ট্যান্ট নয়, হ্যাঁ, পরীক্ষাতে আসার মতো। এইটা একটু মনে রাখিস, বৈজয়ন্তীটা, আর এর ভিতরে যাওয়ার কোনো দরকার নেই এগুলো। আর যদি আসে তো এই প্রথমটা, এই প্রসূন সাথে প্রেম ও ফুল, এই তিনটেটুকু একটু মনে রাখিস এখান থেকে, ঠিক আছে? প্রথম দুটো আর শেষের এই জায়গাটা, এগুলো হচ্ছে তার খণ্ড কবিতা কেন্দ্রিক। আর এখানে কাহিনী কেন্দ্রিক যেটা হচ্ছে মগের মুলুক, এটা তার, দেখে তো জন্মগ্রহণ করছে কততে, মামা দেখ, জন্মগ্রহণ করছে কততে, এই মানুষটা জন্মগ্রহণ করছে কততে, 1855-তে, এবং মারা যাচ্ছে কততে, 1918-তে, তাই তো? 1918-তে, 1918-তে মারা যাচ্ছে। তো দেখ এখানে ওর এটা হচ্ছে তার কি বলতো মরণোত্তর প্রকাশিত কাব্য, সেটা 1982-তে প্রকাশিত হচ্ছে, এটা মগের মুলুক। এবং কার সম্পাদনায়, সেটা হচ্ছে কুমুদ কুমার ভট্টাচার্যের সম্পাদনায় তার মগের মুলুক। কে রে? রে ক্লাস করছিস না কোথায়, হোয়াটসঅ্যাপে আছিস নাকি রে বর্ষা? দেখ মগের মুলুক, ঠিক আছে? এই মগের মুলুকটা একটু মনে রাখিস। এই মগের মুলুকটা সাধারণত ওই যে ভাওয়ালের যে জমিদার, সেই যে অত্যাচার, তার উপর এইটা লেখা হয়েছে, ঠিক আছে? অন্য কোনো কিছুই নয়। তো এইটুকুটা, এই জাস্ট এইটা ইম্পর্টেন্ট তোদের পরীক্ষাতে, যে মগের মুলুক কার লেখা, এটা হবে কার, গোবিন্দচন্দ্র দাস। এইটুকু জাস্ট মনে রাখিস। আর ওইখান থেকে যদি মনে রাখার বিষয় হচ্ছে এই তিনটে, আর যদি পারিস তো খুবই ভালো, সবই জাস্ট একটু
সালগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট এইগুলো মনে রাখার চেষ্টা করবি যদি চাস। আর যদি না চাস তাহলে এই প্রসূন প্রেম ও ফুল আর শেষের এই জায়গাটা বৈজয়ন্তী, আর এখানে এই মগের মুলুক। আর গোবিন্দচন্দ্র দাসকে নিয়ে সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। আর এইটা মনে রাখবি, এইটা খুব ইম্পর্টেন্ট এর জায়গা থেকে। গোবিন্দচন্দ্র দাসের কাব্য বৈশিষ্ট্য, দুটো কাব্য বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্বদেশ প্রেম, অন্যতম একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে সকরুণ মর্মজালা ও বিষণ্ণতা তার কবিতায় বিশেষ বৈশিষ্ট্য। এই দুটো জায়গা তোদেরকে একটু মনে রাখতে হবে, অন্য কোনো কিছু নয়। বুঝতে পারছিস জায়গাটা কি বলছি? দেখ এখানে বলি যে এই যে প্রথমে যেটা রয়েছে এই যে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম মানে বুঝতেই পারছিস নিজের দেশ ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসা, সেটাই হচ্ছে স্বদেশ প্রেম। আর এই যে সকরুণ মর্মজালা, সকরুণ মর্মজালা মানে যে জানিস সকরুণ মর্মজালা? হুম? সকরুণ মর্মজালা হচ্ছে এমন একটা বিষয় যেটা মনের গভীর থেকে উঠে আসা এক ধরনের বেদনা, হুম, বা যন্ত্রণা। মনের গভীর থেকে বা হৃদয়ের ভিতর থেকে উঠে আসা একটা গভীর, দাঁড়িয়ে যা একটু। সকরুণ মর্মজালা হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ হ্যাঁ সকরুণ স্যার। মর্মজালা মানে হচ্ছে, মর্মজালা মানেই বুঝতে পারছিস হৃদয়ের ভিতরে যে জ্বালাটা উৎপন্ন হয়। তো সকরুণ মর্মজালা মানে হচ্ছে এইটা যে মনের গভীরে বা হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটা ভয়ানক একটা জ্বালা বা যন্ত্রণা, কিন্তু সেটা করুণ, হুম, সেটা দুঃখে ভরা। সেটা করুণ হবে, সেটা দুঃখে ভরা হবে। সেটাই সহজভাবে যদি বলা যায় সেটা হচ্ছে এইরকম যে এমন এক দুঃখ যা মনে একটা কষ্টের আগুন জ্বালায়, কিন্তু সেই আগুনটা নরম, বেদনা ভরা। এইটা হচ্ছে তোর সকরুণ মর্মজ্বালা। আর বিষণ্ণতা মানে হচ্ছে এইটা যে মনের ভিতরে একটা নীরব দুঃখ, হুম, এক ধরনের নিঃসঙ্গ ভাব বা হৃদয়ের একটা ক্লান্তি যাকে বলা হয়। কারণ তার স্ত্রী সারদা আছে, সে যখন এই কবির শেষের দিকটাতে যখন তার স্ত্রী মারা যাচ্ছে তখন সে একটা সময় সেই কল্পনার জগতেই ঢুকে যাচ্ছে, এবং সে এসে নিয়ে বলছে তার স্ত্রী সম্পর্কে, সে লিখছে, কে বলে সারদা তুমি তেজিলে মরুভূমি। বলছে তুমি তো আমার পাশেই আছো। বলছে কে বলেছে তুমি এই মরুভূমি? এই কারণেই বলছে তার দেশকে, কারণ সেখানে যেরকম অত্যাচার হচ্ছে সেই জায়গা থেকে মরুভূমি। ওই বলে না যে মানুষ এখানে জীবন থাকতেও জীবন নেই, তো সেই জন্য বলছে কে বলে সারদা তুমি তেজিয়া মরুভূমি। কে বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি তো এই পুরো মানে বসুন্ধরা। বলছে আমি দেখি বসুন্ধরা কেবলই তোমাতে ভরা। বলছে আমি তো দেখছি যে এই পুরো এই বসুন্ধরা, পুরো পৃথিবীটা তোমাকে নিয়েই ঘেরা, অর্থাৎ তুমিই আছো যেন পুরো পৃথিবী জুড়ে। অর্থাৎ কল্পনার জগতে সে জায়গাতে সে যাচ্ছে, কিন্তু প্রথম দিকে সে বলছে এই যে এই জায়গাটাই বলছে প্রথম দিকে, বলছে আমি তারে ভালোবাসি অস্থি মাংস, মানে অস্থি মাংস সহ, আজও তার ভস্য ছাই বুকে মেখে চুমু খাই। মানে দেখ বলছে আমি তাকে ভালোবাসি অস্থি মাংস সহ, বলছে আমি তার সমস্তটাই ভালোবাসি, তার শরীরটাকেও ভালোবাসি, তার এই যে রক্ত মাংসের যে শরীর আমি সেটা ভালোবাসি। সে যেমন আমি তাকে তেমনভাবেই গ্রহণ করেছি, আমি তাকে তেমনভাবেই ভালোবাসি। বলছে আমি আজও কি করি ভস্য ছাই, অর্থাৎ তার স্ত্রী যখন মারা যায় পরবর্তী সময়, নর্মাল বলছি, যে আমি আজও ভস্য ছাই বুকে মেখে চুমু খাই। যে আমি আজও তার ওই ভস্য গায়ে মেখে নিয়ে, বলছে আমার বুকে মেখে নিয়ে সেই ভস্যের উপরে বলছে আমি চুমু খাই। তো রক্ত মাংসের মানুষের উপর ভালোবাসাটা এখানে একটা জীবন আরোপ করেছে গোবিন্দচন্দ্র দাস, অন্য কিছুই নয়। আর বিষণ্ণতা বললাম যে তার স্ত্রী যখন মারা যায় সারদা, তখন সে তার হৃদয়ের ভিতরে একটা নীরব দুঃখ আসছে, সে নিঃসঙ্গ ভাব ফিল করছে, লোনলি ভাব ফিল করছে, সেই জায়গাটা থেকে তার বিষণ্ণতা ভাবটা ফুটে উঠেছে, অন্য সেরকম কোনো কিছু নয়। তো এই যে প্রথম যে পয়েন্টটা আছে এখানে একটু সেটা বলি। সেটা হচ্ছে দেখ গোবিন্দচন্দ্র দাশের কবিতার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বদেশ প্রেম। ঠিক আছে, তো আমরা জানলাম একটা এই পয়েন্ট আলোচনা করছি নর্মাল। তো দেখ আমরা জানলাম যে গোবিন্দচন্দ্র দাস জন্মগ্রহণ করছে কোথায়, বাংলাদেশের ভাওয়াল অঞ্চলে, ভাওয়াল পরগনায় বা ভাওয়াল গ্রামে, নর্মাল ধরে নে। তো এই মানুষটা আহ, একদিক দিয়ে আমরা বলতে পারি মাটির মানুষ ছিল, মনের দিক দিয়ে খুব মানে কি বলবো, আহ,
জনসাধারণের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা ফুটে উঠেছে। পাশাপাশি এই যে জমিদারি সম্প্রদায়ের মানুষ যখন জনসাধারণকে অত্যাচার করতে সেই জিনিসটা সে মানত না, সেই দিক দিয়ে সে মাটির মানুষ। তো এই যে ভাওয়াল পরগনা, এই যে একটা দেশ বা এখানকার যে মানুষ, এখানকার যে প্রকৃতি, সেটাই ছিল কিন্তু এই ব্যক্তিটার একটা প্রাণ। হ্যাঁ, তার কবিতায় নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। আর যখন একজন ব্যক্তি নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা দেখা যায় বা দেখায়, তখন সেটাকে কি বলা হয়? স্বদেশ প্রেমই তো বলা হয়, নিজের দেশের প্রতি ভালোবাসা, হ্যাঁ কি না রে? কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কিন্তু একটা জড়িয়ে ছিল কি বলতো, যে একটা অসহায়তা জড়াই ছিল আর একটা বেদনা জড়াই ছিল। অসহায়তা এই কারণেই জড়িয়ে ছিল কারণ সে চাইলেও কিছু করতে পারছে না, আর একটা মানুষ চাইলেও যখন কিছু করতে পারে না তখন সেটাকে অসহায়ই বলা হয়। কারণ এই জমিদার শ্রেণীর মানুষ এত পরিমাণ অত্যাচার করছে, তাদের উপরে কিছু তো বলতে পারছে না। কিছু যদি করলে তাহলে এই ওদের বলে না, মুখ বন্ধ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, এই ধরনের ব্যাপার, আবার অত্যাচার করা হবে, এই ধরনের একটা বিষয় ব্যাপারটা। তো এই যে স্বদেশ প্রেম তো তার ভিতরে ছিলই, পাশাপাশি এই যে তার স্বদেশ প্রেম, এই যে তার ভালোবাসা, সেই ভালোবাসার সঙ্গে জড়িয়ে ছিল কিন্তু একটা অসহায়তার একটা বেদনা। কারণ হচ্ছে এই জায়গাটাই যে তিনি দেখেছিলেন যে তার নিজের দেশেই মানুষ জমিদারের অত্যাচারে পিষ্ট হচ্ছে। হ্যাঁ, নিজের দেশে মানুষ জমিদারের অত্যাচারে মর্মাহত হচ্ছে, হুম, দারিদ্র কষ্টে মরছে, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। তাই তার কবিতার স্বদেশ প্রেম কখনো আনন্দের নয়, কখনোই আনন্দের নয়। মানে তার যে কবিতার ভিতরে স্বদেশ প্রেমটা এসেছে সেটা কিন্তু কখনোই আনন্দের নয়, বরং একটা ক্ষুব্ধ, কষ্টে ভরা, হ্যাঁ, একটা মর্ম জ্বালা বলতে পারিস সেই জায়গাটা। কারণ ওই সে স্বদেশ কবিতায় বলছে, কিছু বলবি কেউ? দেখ, একটা সময় তার এই যে স্বদেশ প্রেমের যে জায়গাটা, একটা সময় সে রেগে বা তার হৃদয় যে কষ্টে ভরা জায়গাটা থেকে সে বলছে স্বদেশ কবিতাতে, বলছে স্বদেশ স্বদেশ করছো কারে, এদেশ তোমার নয়। আমরা এই যে বলি না স্বদেশ স্বদেশ, এটা আমাদের নিজেদের দেশ, এটা আমাদের নিজেদের দেশ, তো এই হৃদয়ের ভিতরে এতটাই কষ্ট পেয়েছে, সে বলছে যে স্বদেশ স্বদেশ করছো কারে, এ দেশ তোমার নয়। তাই তো? তো দেখ, এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে সে ব্যঙ্গ করে বলছে এই কারণে। আর ব্যঙ্গ সেখানেই করা যায়, নিজের মানুষকেই করা যায় অন্যরকমভাবে ব্যঙ্গ, যদি তুই তারা ভালোবাসিস। তো আমরা যখন এই যে জায়গাটা সে বলছে স্বদেশ স্বদেশ করছো কারে, এ দেশ তোমার নয়, এখান থেকে বোঝা যাচ্ছে সে তার নিজের দেশটাকে কতটা বেশি ভালোবাসে। অর্থাৎ কি না, সে তার নিজের দেশের অবস্থা দেখে সে ভেঙে পড়েছে, সে এতটা কষ্ট পেয়েছে যে সে নিজে বলতে বাধ্য হচ্ছে, বলছে কারে তুমি স্বদেশ স্বদেশ করছো, বলছে এই দেশটা তো তোমার নয়। অর্থাৎ তিনি একটা সময় অনুভব করেছিলেন যে দেশকে তিনি মা বলে ভালোবাসেন, সেই দেশেই তিনি যেন এক পরবাসী। হুম, মানে তিনি যে দেশটাকে সে মা বলে ভালোবাসছে, যে দেশটাকে সে নিজের স্বদেশ বলে ভালোবাসছে, স্বদেশ বলে প্রেম করছে, সমস্ত কিছু নিগড়ে দিচ্ছে, সেই দেশটাই, সেই দেশেই যেন সে পরবাসী। সে যেন ভাবছে যে আমি এখানে জন্মগ্রহণ করে খুব বড় ভুল করে ফেলেছি, যেন সে একটা অবহেলিত মানুষ। কারণ অবহেলিত হচ্ছে জমিদার সম্প্রদায়ের মানুষের কাছে, এবং তাকে এই জমিদারি শ্রেণীর অত্যাচারের কারণে একটা সময় তাকে দেশ ছাড়তে হচ্ছে। এটাই হচ্ছে তার জায়গা। তো এই সমস্ত কিছু ফুটে উঠছে তার এই স্বদেশ প্রেম, বাকি যে যে সকল কবিতাগুলো আছে ম্যাক্সিমাম কবিতাতে স্বদেশ প্রেমের ভাবটা আছে। আর একটা হচ্ছে সকরুণ মর্মজ্বালা বিষণ্ণতা তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য। তো এই যে জীবন, মানে গোবিন্দ, ওয়েট কর, এই যে গোবিন্দচন্দ্র দাস, এই গোবিন্দচন্দ্র দাসের প্রথম জীবন থেকেই দেখি 1855 তো জন্মগ্রহণ করছে, সেই সময় থেকেই জমিদার অত্যাচারটা ছিল। সে জমিদারি অত্যাচারের কারণেই সে বড়, ধীরে ধীরে ভাওয়ালের ভাওয়াল অঞ্চলে সে বড় হচ্ছে। তো দুঃখ বেদনা কষ্ট যেন এই মানুষটার সাথে লেগেই আছে। অর্থাৎ দারিদ্র, জমিদারের অত্যাচার, সংসারের কষ্ট, এই সমস্ত কিছু মিলে তার জীবনের ভিতরে একটা বিষণ্ণতা কাজ করতো, জীবনের ভিতরে একটা বিষাদ কাজ করতো, তার জীবনের ভিতরে একটা করুণ ভাব কাজ করতো। হুম, এই কারণে তার কবিতার মধ্যে কিন্তু সেরকম হাসি নেই।
আছে শুধু সুকোমল বেদনা, সেটাও আবার করুণ বেদনা। তিনি কখনো তার কবিতাতে চিৎকার করে কাঁদেনি, কখনো না। সে একদম নীরবে, বিষণ্ণতা মানে কি, একদম নীরবে, সঙ্গীহীন অবস্থায় চুপচাপ শুধু তার নিজের মনের কথা লিখেছে। খুব যে একটা হাঁটো ভাষায় সে একটা বিদ্রোহ ঘোষণা করছে সেরকম কিছু নয়। সে যাবতীয় যা কিছু দেখেছে সেটা করুণের মতো করে, সেটা সুকোমল একটা বেদনার মধ্য দিয়ে, যাতে করে কোনো রকম চিৎকার চেঁচামেচি না হয়, সেরকম একটা ভাব পরিস্ফুট না করে নীরবে সে তার নিজের কবিতার মধ্য দিয়ে তার যে বেদনা, তার যে দুঃখ, তার যে জ্বালা, সমস্তটা কিছু কিন্তু সে লিখে গিয়েছে। অর্থাৎ মানে এইরকম একটা বলতে পারিস যে হয়তো মনে কর কোনো একজন ব্যক্তি একা বসে আছে এবং তার মনে হচ্ছে সমস্ত আকাশটা যেন আমার। তো সেই সমস্ত আকাশটাকে, তার দুঃখ বেদনা সমস্ত কিছু যেন সে ভাগ করে দিচ্ছে। কিন্তু আকাশ সাথে তো কখনো দুঃখ বেদনা ভাগ করা যায় না। সে নিজের সাথে সে তার যে দুঃখ বেদনা সেটা কবিতার মধ্য দিয়ে তার প্রকাশিত হচ্ছে। তো এই তার কবিতার ভিতরে যে বিষণ্ণতা ফুটে উঠছে সেটা কোনো দুর্বলতার পরিচয় নয়, ওটা হচ্ছে তার গভীর একটা মানবিক বোধ। তিনি দুঃখের মধ্য দিয়েও মানুষকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, প্রেমকে সম্মান করেছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই জায়গাটাকে কেন্দ্র করে, অর্থাৎ তার কাব্যের মধ্য দিয়ে সকরুণ মর্মজ্বালা এবং বিষণ্ণতা, এই দুটো জায়গাতে কিন্তু দুটো বৈশিষ্ট্য। তোরা এই জায়গাটা আলাদা আলাদাভাবেও লিখতে পারিস। হয়তো মনে কর এটা এইভাবে লিখলি যে গোবিন্দচন্দ্র দাশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো স্বদেশপ্রেম, এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট করে দিলি নর্মাল সকরুণ মর্মজ্বালা, এবং তৃতীয় নম্বর পয়েন্ট করে দিলি যে ভাবে যে তার কবিতার তার কাব্যের কবিতাগুলোর মধ্য দিয়ে বা তার কাব্যের কবিতাগুলির মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বিষণ্ণতা। এইভাবেও তিনটে পয়েন্ট করতে পারিস, কিন্তু জাস্ট দুটো পয়েন্ট করবি। 2 নাম্বারের আসবে এখান থেকে, যদি আসে তো 2 নাম্বারের প্রশ্ন আসবে এই জায়গা থেকে, যে গোবিন্দচন্দ্র দাশের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো 2 নাম্বার। তো এই দুটো পয়েন্ট আশা রাখছি তোরা লিখতে পারবি ইজিলি। কিরে, পারবি তো? হ্যাঁ স্যার। এই দুটো জায়গা লিখে দিলেই এনাফ। আর এখানে সেরকম কোনো কিছু নেই।